স্বাগত নিউজ 24 সন্ধ্যা সংবাদে সঙ্গে আছি আমরা দুজন, আমি ফারনাজ জুই এবং আমি তামিমুর রহমান তন্ময়। আগামীকাল দুপুরে বাংলাদেশে আসছে ভারতের উপহার করোনা ভ্যাকসিনের 20 লাখ ডোজ। আর বাংলাদেশের আমদানি করা 3 কোটি ডোজ টিকার প্রথম চালান আসবে 25 জানুয়ারি। টিকা নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বুধবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। 27 অথবা 28 জানুয়ারি 20 থেকে 25 জন ব্যক্তির শরীরে পরীক্ষামূলকভাবে প্রয়োগ শুরু হবে এবং টিকাদান কর্মসূচি ভার্চুয়াল প্ল্যাটফর্মে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত প্লাবন রহমানের প্রতিবেদনে। করোনার থাবায় গেল বছরের প্রায় পুরোটা সময় বিপর্যস্ত সারা পৃথিবী। এখনো স্বাভাবিক হয়নি জীবন জীবিকা। প্রতিদিনই মৃত্যুর মিছিলে যোগ হয়েছে হাজার হাজার নতুন নাম। এক ভাইরাসের কাছে যেন অসহায় পুরো বিশ্ব। এর মধ্যেই করোনা ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টায় বিভিন্ন দেশের চিকিৎসা বিজ্ঞানীরা। সফল ভ্যাকসিন প্রয়োগও চলছে বিভিন্ন দেশে। বসেছিল না বাংলাদেশও। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ভ্যাকসিন পেতে চুক্তি ছিল আগেই। অবশেষে আসছে বহুল প্রত্যাশিত করোনা ভ্যাকসিন। বাংলাদেশে করোনা ভ্যাকসিন কবে আসবে এবং করোনা টিকাদান কর্মসূচির বিস্তারিত জানাতেই বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলনের। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান জানান, এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বৃহস্পতিবার দুপুর 1:30টায় আসছে ভারতের উপহার করোনা টিকা। 21 জানুয়ারি 2021 তারিখে দুপুর 1:30টায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ভারত সরকারের পক্ষ থেকে উপহার স্বরূপ 2,20,00,000 ডোজ কোভিড-19 ভ্যাকসিন আমরা পাবো। এই ভ্যাকসিনগুলো আপনারা জানেন এটাও কিন্তু সিরামেরই, অ্যাস্ট্রাজেনেকার। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উপহার স্বরূপ 20 লক্ষ ডোজ ভ্যাকসিন গ্রহণ করবেন। ভারতীয় হাই কমিশনার ও অন্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মপ্রতিনিধিবৃন্দ সেখানে উপস্থিত থাকবেন। 27 অথবা 28 জানুয়ারি 20 থেকে 25 জন ব্যক্তির শরীরে পরীক্ষামূলক প্রয়োগের মধ্য দিয়ে দেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে করোনা টিকাদান কর্মসূচির। ভার্চুয়াল প্ল্যাটফর্মে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে জায়গাটায় টিকা দেওয়া হবে বা ভ্যাকসিন দেওয়া হবে সেই জায়গাটা ফুলে যাওয়া, একটু ব্যথা হওয়া, গায়ে জ্বর জ্বর ভাব আসা, বমি বমি ভাব লাগা, এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কিন্তু স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। কিন্তু ভয়ের ব্যাপার আপনারা যেটা বেশি আশঙ্কা করছেন সেটা হচ্ছে কি অ্যানাফাইলেকটিক শক। অ্যানাফাইলেকটিক শক হচ্ছে এমন একটা পর্যায় যেটাতে টোটাল একটা অ্যাডভার্স রিয়েকশন হয়ে এটা বডির সিস্টেমগুলোকে কোলাপস করতে পারে। কিন্তু সেটা আজ পর্যন্ত আমার মতে জানা নেই যে কোনো টিকায় ইমিডিয়েটলি কোনো অ্যানাফাইলেকটিক শক হয়েছে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, করোনা অ্যাপস তৈরি করছে আইসিটি মন্ত্রণালয়, যা 25 জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়কে হস্তান্তর করা হবে। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। এদিকে ফরেন সার্ভিস একাডেমিতে এক সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানান, ভারত সরকারের উপহার আসছে। এছাড়াও বৃহস্পতিবার বেসরকারিভাবে আরো 15 লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসছে। তো আমাদের ভ্যাকসিন আসবে 20 লক্ষ ভারত সরকার আমাদের গিফট হিসাবে দেবেন এবং এইটা কালকে এসে পৌঁছবে এবং আসার পরে পরে আমরা হয়তো আগেই ভ্যাকসিনেশন শুরু করে দেব। দিস ইজ ওয়ান স্লট। আরেকটি আসছে কালকে, আরেকটা আসবে, সেটা হয়তো আপনার 1.5 মিলিয়ন, মানে 15 লক্ষ। সেইটা প্রাইভেট যে কোম্পানি তারা অ্যারেঞ্জমেন্ট করেছে তাদের প্রথম শিপমেন্ট আসতেছে। করোনা পরিস্থিতিতে বিশ্বের অনেক দেশে অর্থনৈতিক মন্দা দেখা দিলেও তা অনেকটাই এড়াতে পেরেছে বাংলাদেশ। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির রওশন আরা মান্নান এবং সরকারি দলের কাজিমউদ্দিনের পৃথক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী কথা বলেন। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকারের বিশেষ পদক্ষেপের কারণেই দেশে করোনা ভাইরাস সহ অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে। এদিকে রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের 2 সংসদ সদস্য শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান। বলেন, ভার্চুয়াল ক্লাস হলেও গ্রামের শিক্ষার্থীরা এতে খুব বেশি উপকৃত হতে পারছে না। সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী ছাড়াও দীর্ঘদিন বন্ধ থাকায় শিক্ষার্থীদের ক্ষতি বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান সংসদ সদস্য সোলাইমান হক জোয়ারদার। আজকে পৌরসভা নির্বাচনে নৌকা ডোবাতে মরিয়া দলের কিছু এমপি। তৃতীয় ধাপেও নৌকার প্রতিপক্ষ এমপি লীগ। প্রথম ও দ্বিতীয় ধাপের পৌর নির্বাচন পর্যবেক্ষণে দেখা যায় যে বেশ কয়েকটি পৌরসভায় লড়াই হয়েছে আওয়ামী লীগ প্রার্থী বনাম
স্থানীয় এমপি লীগের বিদ্রোহীদের মধ্যে। এদিকে আওয়ামী লীগের হাইকমান্ড ও মনোনয়ন বোর্ডের সদস্যরা বলছেন, কেউ নৌকার বিরুদ্ধে প্রার্থী হলে বা বিদ্রোহী প্রার্থীকে সমর্থন করলে চিরদিনের মতো নৌকা হারাবে। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। আগামী 30 জানুয়ারি তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচন। সারা দেশের 64টি পৌরসভায় এই নির্বাচন হবে। মাঠের বাস্তবতা বলছে আওয়ামী লীগের তীব্র অন্তর্কন্দলের প্রভাব পড়তে শুরু করেছে পৌরসভা নির্বাচনে। ভোটের মাঠে আওয়ামী লীগ বনাম এমপি লীগ। যেমন বরগুনার পাথরঘাটায় নৌকা প্রতীক পেয়েছেন আনোয়ার হোসেন আকন, কিন্তু তার বিরুদ্ধে বরগুনা 2 আসনের এমপি শওকত হাসানুর রহমান দুজন বিদ্রোহী প্রার্থী দাঁড় করিয়েছেন। একই অবস্থা রাজবাড়ীর পাংশায়। নৌকা প্রতীকের ওয়াজেদ আলীর প্রতিপক্ষ এমপি সমর্থিত ফজলুল হক ফরহাদ। বগুড়ার ধুনট পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন টিআই নুরুন নবী, কিন্তু অভিযোগ স্থানীয় এমপির মদদে বিদ্রোহী প্রার্থী হয়ে মাঠে এজিএম বাদশা। আওয়ামী লীগের হাইকমান্ডের সিদ্ধান্ত ছিল নৌকার প্রতিপক্ষ হয়ে দল থেকে বিদ্রোহী হওয়া যাবে না, কিন্তু মাঠের বাস্তবতা হলো প্রথম এবং দ্বিতীয় ধাপেও এমপি লীগের প্রার্থীরাই প্রশাসনের সুনজরে ছিল। এই বাস্তবতায় সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার আওয়ামী লীগের মনোনীত পরাজিত মেয়র প্রার্থী আশানুর বিশ্বাস সংবাদ সম্মেলন করে স্থানীয় এমপি আব্দুল মমিন মণ্ডলের বিরুদ্ধে নৌকাকে হারানোর অভিযোগ এনেছেন। নৌকার কেন ভরাডুবি, এগুলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি চাচ্ছি এটা সুষ্ঠু একটা তদন্ত করে। এই বাস্তবতায় আওয়ামী লীগের হাইকমান্ড বলছেন, দলের যারাই নৌকার বিরোধিতা করবে তারাই ভবিষ্যতে নৌকা মার্কা পাওয়ার যোগ্যতা হারাবে। এই দলীয় প্রার্থীর বিরুদ্ধে যদি কোনো স্তরের কোনো নেতা বা কোনো সংসদ সদস্য যদি বিদ্রোহী প্রার্থীকে কোনো ধরনের মদত দেন, এটি যদি অভিযোগ আসে, তাহলে তা তদন্ত করে দোষী সাব্যস্ত হয়, তাহলে ওই এমপিও বা ওই নেতা আগামী দিনে নৌকা মার্কা পাওয়ার ব্যাপারে তার যোগ্যতা হারিয়ে ফেলবেন। এই বিদ্রোহের সঙ্গে আওয়ামী লীগের যে নেতারা এবং আওয়ামী লীগের যে জনপ্রতিনিধিরা জড়িত থাকবে তারাও নজরদারিতে আছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু দলের তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, দলীয় হাইকমান্ডের এমন কঠোর সিদ্ধান্তের পরও পৌর নির্বাচনের ভোটের মাঠে তেমন কোনো প্রভাব পড়ছে না। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। চট্টগ্রাম সিটি নির্বাচনের খবর এবার। জমজমাট সিটি নির্বাচনের প্রচারণায় উৎসবের নগরী এখন চট্টগ্রাম। এই নির্বাচনের ঘিরে সংঘাতের সংশয় উদ্বেগ রয়েছে। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা জানিয়েছে বিএনপি। এদিকে বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। ফাতেমা জান্নাত প্রমুখকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম, আর ছবি তুলেছেন মেহেদি হাসান। চট্টগ্রামের অলিগলিতে পোস্টার আর সরব মাইকিং জানান দিচ্ছে 27 জানুয়ারি নগর নির্বাচন। এই নির্বাচন নিয়ে নাগরিকদের প্রত্যাশার মধ্যেও আছে মিশ্র প্রতিক্রিয়া। ব্যবসা বাণিজ্যের যে প্রসার, শিল্প এবং অন্যান্য যে অবকাঠামোগত সুবিধাগুলি আছে, এগুলিকে সঙ্গে নিয়েই কিন্তু এই শহরকে উন্নয়ন করতে হবে। জলবদ্ধতা, বিনোদনের ব্যবস্থা, রাস্তাঘাটের উন্নয়ন, এগুলোই আমরা সবচেয়ে বেশি ফিল করি। সুষ্ঠু ভোট অবশ্যই চাই, সবাই যাতে ভোট দিতে পারে। প্রচারণায় দলীয় প্রার্থীর সাথে মাঠে নেমেছেন কেন্দ্রীয় নেতারাও। সংঘাতে শঙ্কার পাশাপাশি দিচ্ছেন দিক নির্দেশনাও। যদি সুষ্ঠু নির্বাচন হয়, এই বীর চট্টলার জনগণ অবশ্যই ধানের শীষকে ভোট দেবে। যদি তারা ভোটের পরিবেশ পায়, ভোট দিতে পারে। যারা দলীয় সমর্থনের বাইরে এখনো কাউন্সিলর প্রার্থী হিসেবে আসেন, তাদের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশনা কেন্দ্র থেকে পাবে। নগর জুড়ে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরাও। প্রচারণা ভালোই চলছে, যেখানে যাচ্ছি সেখানে স্বতঃস্ফূর্ত জনতা আমার প্রচারণায় অংশগ্রহণ করছে। প্রশাসন এবং ইসিকে স্পষ্টভাবে বলতে চাই, একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে চট্টগ্রামের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার সুযোগ দেন। এদিকে নগরীর 31 নম্বর আলকরণ ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীর মৃত্যুতে স্থগিত করা হয়েছে এই ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচন। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সময় যতই গড়াচ্ছে, প্রচারণায় আরও জমজমাট হয়ে উঠছে চট্টগ্রাম সিটি নির্বাচন। আবারও আধুনিক নগর করার প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা।
আর ভোটাররাও নানা জল্পনা কল্পনায় শেষ মুহূর্তের হিসেব করছেন তাদের ভবিষ্যৎ নগরপিতা নির্বাচনে। ফখরুল ইসলাম, নিউজ 24, চট্টগ্রাম। প্রচারণায় জমে উঠেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। চট্টগ্রাম সিটি নির্বাচনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, দুদলের কেন্দ্রীয় নেতারা গেছেন চট্টগ্রামে এবং শুরু করেছেন প্রচারণাও। কেমন জমে উঠেছে প্রচারণা, জানাবেন বিস্তারিত। ধন্যবাদ জুই। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারণা একদম আর 5 দিন বাকি রয়েছে। রাত 8টা পর্যন্ত প্রচারণা চলে। এখনো আরো কিছু সময় বাকি রয়েছে আজকের প্রচারণা শেষ হওয়ার। 13তম দিনের প্রচারণায় আওয়ামী লীগ এবং বিএনপির প্রার্থীরা যেমন প্রচারণা চালাচ্ছেন, একই সঙ্গে তাদের দলের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতারা প্রচারণা চালাচ্ছেন। আপনি নিশ্চয়ই শুনেছেন, সারাদিনে আমরা সেই খবরগুলো আপনার দর্শকদের আমরা দেখাতে পেরেছি। এখন অলিগলিতে কাউন্সিলর প্রার্থীরাও কিন্তু প্রচারণা চালাচ্ছেন। তারা নানা মিছিল স্লোগানে সাধারণ মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন এবং দোকানপাট, চায়ের দোকান, সব জায়গায় আসলে তাদের সরব উপস্থিতি আমরা লক্ষ্য করছি। স্লোগান এবং বিভিন্নভাবে আসলে তারা ভোটারদের শেষ সময় কাছে টানার চেষ্টা করছেন। আমরা একটু এখানকার একজন প্রার্থী রয়েছেন, কাউন্সিলর প্রার্থী, তাদের সাথে একটু কথা বলতে চাই। এখনো প্রচারণা চালাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন? আসলে পরিস্থিতি দেখে কি মনে হচ্ছে, কতটা সুস্থ হবে? আসলে চট্টগ্রামের একটা উৎসবমুখর পরিবেশ আপনি নিজেই দেখছেন। এখন আমরা একটা সভা করছি, চারিদিকে পোস্টারে ছেয়ে গেছে এবং নিশ্চিদ্র নিরাপত্তার মাধ্যমে একদম নির্বাচন কমিশনারের নিয়ম মানে এই চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। মানুষ অপেক্ষা করছে 27 তারিখ তারা ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোট প্রদান করবে তার পছন্দ প্রার্থীকে। অসংখ্য ধন্যবাদ। 20 লাখ ভোটারের চট্টগ্রাম সিটি নির্বাচন আগামী 27 জানুয়ারি সকলে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট দেবেন এমন প্রত্যাশা। যেমন ভোটারদের, প্রার্থীরাও বারবার আশ্বস্ত করার চেষ্টা করছেন ভোটারদেরকে যেন ভোট কেন্দ্রে গিয়ে তারা ভোট দেন। এখন মোটামুটি বলা যায় পুরো উৎসবের নগরী চট্টগ্রাম এবং পোস্টার মাইকিংয়ে ছেয়ে গেছে পুরো চট্টগ্রাম শহর জুড়ে। এই ছিল আমার কাছে চট্টগ্রামে সিটি কর্পোরেশন নির্বাচনের সবশেষ পরিস্থিতি। ফখরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী ফখরুল ইসলাম। এদিকে পিরোজপুর 1 আসনের আলোচিত সাবেক এমপি আওয়ালের বিরুদ্ধে দখল ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 3টি মামলায় চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এদিকে জি.কে. শামীমের জামিন সংশ্লিষ্টতা ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌস রূপাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। আলী তালুকদার জানাচ্ছেন বিস্তারিত। গত বছরের 4 ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চের কার্যতালিকায় জি.কে. শামীমের জামিন আবেদনটি তোলা হলে রুল ও জামিন দেন আদালত। কিন্তু ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌস রূপার বিরুদ্ধে ঘুষ নিয়ে জামিন বাণিজ্যের অভিযোগ আনে দুদক। গত 4 নভেম্বর জিজ্ঞাসাবাদের জন্য দুদকের তলবে অসুস্থতার কারণ দেখিয়ে অনুপস্থিত থাকেন রূপা। পরে হাইকোর্টের সময় বেঁধে দেওয়ার নির্দেশনা অনুযায়ী বুধবার দুপুরে দুদকে উপস্থিত হন রূপা। দুদকের তদন্ত কর্মকর্তা উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বাধীন তদন্ত দল তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ শেষে এসব অভিযোগকে প্রোপাগান্ডা হিসেবে অভিহিত করেন রূপা। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট একটা প্রোপাগান্ডা। জান্নাতুল ফেরদৌস রূপার অবৈধ সম্পদের অনুসন্ধান রাজনৈতিক উদ্দেশ্য নয় বলে জানান দুদক সচিব। দুদক একটা সংবিধিবদ্ধ সংস্থা, আপনাকে বুঝতে হবে আইন অনুযায়ী চলে, আইনের মাধ্যমে চলে। এটার কোনো রাজনৈতিক ব্যবহার নেই, এটা আইনের ব্যবহার। এদিকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পিরোজপুর 1 আসনের সাবেক এমপি আব্দুল আউয়াল ও তার স্ত্রীর বিরুদ্ধে 3টি মামলায় চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। প্রাক্তন সংসদ সদস্য জনাব এ.কে.এম. আউয়ালের বিরুদ্ধে 3টি মামলার চার্জশিট দুদক এর কমিশন কর্তৃক অনুমোদন দিয়েছে। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। আর মাত্র বাকি কয়েক ঘন্টা 46তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। এরই মধ্যে মঙ্গলবার সস্ত্রীক ওয়াশিংটনে পৌঁছে গেছেন তিনি। শপথ অনুষ্ঠানকে ঘিরে ওয়াশিংটনের ক্যাপিটাল হিলে জারি হয়েছে নজিরবিহীন নিরাপত্তা। এদিকে হোয়াইট হাউস ছাড়ার পূর্বে এক বিদায়ী ভিডিও বার্তা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। নিবিড় ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
কয়েক ঘন্টা পরেই নতুন প্রশাসন পাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নেবেন জো বাইডেন। এ উপলক্ষে মঙ্গলবার স্ত্রী জিল বাইডেনকে সঙ্গে নিয়ে ওয়াশিংটন পৌঁছান তিনি। রাজধানীতে পৌঁছেই ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সাথে চলে যান লিঙ্কন মেমোরিয়ালে। স্মরণ করেন করোনায় প্রাণ হারানো 4 লাখের বেশি মানুষের। কখনো কখনো স্মরণ করাটাই কষ্টকর, কিন্তু নিয়মের জন্যই স্মরণ করতে হয় আমাদের। আর একটি জাতি হিসেবে তা করা অনেক গুরুত্বপূর্ণ, আর সে কারণেই আজ এখানে আমরা। বাইডেন কমলার শপথ গ্রহণ ঘিরে ওয়াশিংটন ডিসিতে অব্যাহত নজিরবিহীন নিরাপত্তা। মঙ্গলবার রাতেও টহলরত অবস্থায় দেখা গেছে মার্কিন ন্যাশনাল গার্ড ও গোয়েন্দা পুলিশ কর্মকর্তাদের। নিরাপত্তাজনিত কারণে রাস্তায় রাস্তায় ব্যারিকেড দেওয়ার ফলে এক ভুতুড়ে শহরে পরিণত হয়েছে ওয়াশিংটন ডিসি। রাষ্ট্রপতির সরকারি অতিথিশালা ব্লেয়ার হাউসেই রাত কাটাবেন বাইডেন। প্রথম কর্মদিবসেই নতুন অভিবাসন আইনের প্রস্তাব আনতে যাচ্ছেন বাইডেন। কংগ্রেসে পাশ হলে মার্কিন অভিবাসন ব্যবস্থাকে নতুনভাবে রূপান্তর করবে এ আইন। নয়া প্রেসিডেন্টের প্রথম দিনের নির্বাহী আদেশের সিদ্ধান্তগুলোর মধ্যে কানাডার কিস্টোন পাইপলাইন অনুমোদন বাতিলের সিদ্ধান্তও অন্যতম। এদিকে নিজ ক্ষমতার শেষ মুহূর্তে এক বিদায়ী বক্তব্য দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের ব্যক্তিগত সকল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ থাকায় হোয়াইট হাউস থেকে সরকারি অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। দশকের প্রথম রাষ্ট্রপতি হিসেবে আমি গর্বিত যে কোনো নতুন যুদ্ধ শুরু করিনি। যুক্তরাষ্ট্রে উদারতার প্রতি মানুষের আস্থা কমে যাওয়াটাই সবচেয়ে বড় বিপদ। বুধবার সকাল 8টায় মেরিল্যান্ড এন্ড্রুজ ঘাটিতে তার বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছে হোয়াইট হাউস। অনুষ্ঠান শেষে ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে যাবেন তিনি। সেখানেই নিজস্ব রিসোর্টে শুরু করবেন পরবর্তী জীবন। নিবির আমিন, নিউজ 24। চলতি সপ্তাহের প্রথম দিকে মৃদু শৈত্য প্রবাহ শুরু হলেও শীতের মাত্রা কয়েক গুণ বেড়ে গেছে বুধবার। মঙ্গলবারের কুয়াশা ঘেরা জনপদ বুধবারের গুড়ি গুড়ি বৃষ্টিতে কর্দমাক্ত। এর আগে পৌষের শেষ দিকে গরম আবহাওয়া শীত শেষ হয়ে যাওয়ার বার্তা দিলেও মাঘের শুরুটা হয়েছে আশাতীত। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাব এবং উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্য প্রবাহ মিলে হাড় কাঁপানো শীত নামিয়েছে দেশ জুড়ে। যদিও আবহাওয়া অফিসের পূর্বাভাস ছিল জানুয়ারির শেষ দিকে শৈত্য প্রবাহের সঙ্গে বৃষ্টি নামবে। শহর থেকে শুরু করে গ্রামীণ জনপদ সব জায়গায় বিপর্যস্ত মানুষের স্বাভাবিক কাজ নিয়ে বিপাকে শ্রমিকরাও। বেড়েছে শীতজনিত রোগও। উত্তরাঞ্চলের সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে শিশু ও বয়স্ক রোগীদের ভিড়। এদিকে ঘন কুয়াশায় দৌলতদিয়া পাটুরিয়ায় প্রায় প্রতিদিনই বন্ধ থাকছে ফেরি। এই ঘটনায় বিপাকে পড়েছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীরা। এমন বাস্তবতায় 2-1 দিনের মধ্যে আরও একটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। দর্শক, সন্ধ্যা সংবাদের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। সাথেই থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার। আপনারা দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। পিকে হালদারের সহযোগী সন্দেহজনক 83 ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ আছে বলে হাইকোর্টকে জানিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। বুধবার BFIU এর দাখিল করার প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে পিকে হালদার ও তার 83 সহযোগী এবং 43টি নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে ঋণ দিয়ে একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের বিস্তারিত তথ্য উঠে এসেছে। এ বিষয়ে আদেশ আগামীকাল। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। বিভিন্ন প্রতিষ্ঠানের নামে আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং থেকে প্রায় 3,500 কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়া পিকে হালদারের 83 সহযোগীর সম্পৃক্ততা থাকার প্রমাণ আগেই জানিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। সম্প্রতি এই 83 ব্যক্তির ব্যাংক হিসাবের অবস্থা জানতে চান হাইকোর্ট। বুধবার BFIU এর দেয়া প্রতিবেদনে বলা হয় এই 83 ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করেছে দুদক। একই সঙ্গে তাদের মধ্যে 58 জনের বিদেশ যেতেও নিষেধাজ্ঞা জারি করেছে সংস্থাটি। ওনার বিরুদ্ধে যে ইন্টারপোলে রেড নোটিশ জারি হয়েছে সেই বিষয়টা কোর্টকে অবহিত করেছি। পিকে হালদার সংশ্লিষ্টতা 83 জনের নামের একটা তালিকা আমরা কোর্টকে
দাখিল করেছি। বিএফআইইউ তার গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করেছে 2015 সালে নেচার এন্টারপ্রাইজ লিমিটেড, বিআর ইন্টারন্যাশনাল লিমিটেড, নিউটেক ইন্টারন্যাশনাল লিমিটেড ও হাল ইন্টারন্যাশনাল লিমিটেড নামের কিছু প্রতিষ্ঠানের মাধ্যমে ইন্টারন্যাশনাল লিজিং, দুর্নীতি, জালিয়াতির মাধ্যমে বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান 2467 কোটি টাকা আত্মসাৎ করে। প্রতিষ্ঠানটির বিতরণ করা মোট ঋণের পরিমাণ 3634 কোটি টাকা। আত্মসাৎ করা অর্থ বিতরণ করা ঋণের 67.91%। 83% যেই ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটা আপনারা অবশ্যই কালকের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। আমরা সেভাবে চেষ্টা করছি। আদালত ইনভেস্টিগেটিং অফিসার দুর্নীতি দমন কমিশনকে ডাইরেকশন দিয়েছে, যদি প্রয়োজনে মনে করেন তাহলে এদেরকে জিজ্ঞাসাবাদ করতে হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সার্বিক পর্যালোচনায় ইন্টারন্যাশনাল লিজিং এর পরিচালনা পর্ষদ, শীর্ষ ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগ, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, ক্রেডিট ডিভিশনের কর্মকর্তাদের সহযোগিতায় পিকে হালদার ও তার সহযোগীরা আর্থিক প্রতিষ্ঠানটির 2/3 বেশি অর্থ আত্মসাৎ করেছে। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। অবশেষে সত্যি হচ্ছে স্বপ্ন। আগামী এপ্রিল মাসেই চালু হচ্ছে স্বপ্নের মেট্রো রেল। বাকি মাত্র 2.5 মাস। তবে এখনই যাত্রী পরিবহনের জন্য নয়, এপ্রিলে মেট্রো চালু হবে পরীক্ষামূলকভাবে। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, এই সময়ের মধ্যে জাপান থেকে ট্রেন নিয়ে আসা সহ প্রয়োজনীয় সব কাজ শেষ করতে চলছে তাদের কর্মযজ্ঞ। তবে সময় মতো ট্রায়াল রান করতে করোনা কাটিয়ে সুদিন ফেরাটা প্রয়োজন বলেও মত বিশেষজ্ঞদের। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত ছবি তুলেছেন মেহেদী হাসান সুমন। মেট্রো রেলের উত্তরা দক্ষিণ স্টেশন পুরো কাজ শেষ না হলেও এখনকার অবকাঠামোই বলে দিচ্ছে দ্রুত প্রস্তুত হচ্ছে এই স্টেশন। শুধু একটি নয়, মেট্রো রেলের উত্তরা উত্তর, উত্তরা সেন্টার এবং উত্তরা দক্ষিণ, এই 3 স্টেশনের অবকাঠামোই এখন প্রায় এমন। কারণ ডিপো থেকে এই 3 স্টেশনকে ঘিরেই পরীক্ষামূলক মেট্রো রেল চালু করার পরিকল্পনা কর্তৃপক্ষের। রেল লাইন কাজ তো মোটামুটি প্রায় শেষের দিকে, এখানে কিছু কিছু কাজ বাকি আছে, যেমন ইলেকট্রিক ঢালাই, রেলের শাটারিং কার্পেন্টার, এটা মেট্রো লাইন চলবো। পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু করতে ভায়াডাক্টের উপর পুরোপুরি প্রস্তুত করা হচ্ছে রেলওয়ে ট্র্যাক। পরীক্ষা নিরীক্ষা চলছে রেলওয়ে ট্র্যাকের উচ্চতা, প্রশস্ততা। দেশি বিদেশি শ্রমিকদের তত্ত্বাবধানে দিনরাত চলছে এমন কর্মযজ্ঞ। আমরা চেষ্টা করছি আমাদের যে টার্গেট এপ্রিলে ট্রায়াল রান শুরু করা, আমরা এটা অ্যাচিভ করার জন্য আমাদের যা যা পদক্ষেপ গ্রহণ করার দরকার আমরা এটা করব। আমরা তো এদিকে আমরা কিন্তু প্রায় প্রস্তুত। তো এখন যদি ট্রেনগুলো না আসে তাহলে এই জায়গাটাতে আমরা পিছিয়ে যাব। ট্রায়াল রানগুলো প্রায় 6 মাস করতে হয়। জাপানে এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে এরকম 5 সেট লাল সবুজ মেট্রো রেল। 6টি করে বগি সম্বলিত এসব ট্রেন বাংলাদেশে আসা শুরু হওয়ার কথা ছিল জানুয়ারি মাস থেকেই, কিন্তু করোনা বাস্তবতায় জাপান সরকারের নিষেধাজ্ঞায় আপাতত এই মাসে আসছে না কোনো ট্রেন। জাপান সরকার 31শে জানুয়ারি পর্যন্ত সেই দেশে ফরেন ন্যাশনালসদের যাওয়া নিষিদ্ধ করে রেখেছে। আমরা যদি দেখি যে জানুয়ারির পরে এটা ফার্দার এক্সটেন্ড হয়, তাহলে থার্ড পার্টি দিয়ে আমরা ইন্সপেকশন করে বাংলাদেশে প্রথম ট্রেনটা নিয়ে আসব। কোভিড সহায়তা না করলে, রোলিং স্টক যদি না পাই এবং থার্ড পার্টি থেকে যদি আমরা এটাকে সংগ্রহ করতে না পারি, তাহলে হয়তো এখানে একটা শঙ্কা থেকে যাচ্ছে আদৌ আমরা সেই টেস্ট রানটা করতে পারবো কিনা। ট্রেন কবে আসবে নির্দিষ্ট করে বলতে না পারলেও পরীক্ষামূলকভাবে ট্রেন চালুর ব্যাপারে আশাবাদী কর্তৃপক্ষ। দীর্ঘ এমন রেলওয়ে ট্র্যাকের উপর দিয়ে মেট্রো রেলের ট্রায়াল রান করতে যাবতীয় সব প্রস্তুতি সেরে রাখতে চাইছে কর্তৃপক্ষ। পরিকল্পনা, এপ্রিলে ট্রায়াল রান শুরু করা গেলে তা চলবে পরের 6 মাস। তারপরই প্রস্তুতি সাপেক্ষে চলতি বছরের 16 ডিসেম্বর যাত্রী পরিবহনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মেট্রো রেলের যুগে প্রবেশ করতে চায় বাংলাদেশ। প্লাবন রহমান, নিউজ 24, উত্তরা, ঢাকা। এবার পৌর নির্বাচনের খবর। নোয়াখালীর বসুরহাটের পর এবার জমে উঠেছে চৌমুহনী পৌরসভা নির্বাচন। জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী পৌরসভার সরকার দলীয় নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আক্তার হোসেন ফয়সল। তার পক্ষে চলছে ব্যাপক প্রচার প্রচারণা ও সভা সমাবেশ। আগামী 30শে জানুয়ারি পৌর নির্বাচনে জয়ী হলে চৌমুহনী পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভায় গঠন করার অঙ্গীকার করেছেন আক্তার হোসেন ফয়সল। দুবারের নির্বাচিত এই মেয়র বলেন, তিনি নির্বাচিত হলে এলাকায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলবেন। নির্বাচনকে সামনে রেখে ভোর থেকে গভীর রাত পর্যন্ত নৌকা মার্কার সমর্থনে চলছে ব্যাপক প্রচার প্রচারণা।
তবে এই নির্বাচনে নৌকার প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী হিসেবে মাঠে আছেন সরকার দলের স্থানীয় সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণের বড় ভাই মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ। এটা দলের জন্য শুভ নয় বলে অভিমত নেতাকর্মীদের। এছাড়া প্রতিপক্ষ হিসেবে বিএনপির একজন প্রার্থীও মাঠে লড়ছেন। তবে বিগত 2 মেয়াদের উন্নয়ন কর্মকাণ্ডের কারণে নৌকার প্রার্থী আক্তার হোসেন ফয়সলকেই এগিয়ে রাখছেন সাধারণ ভোটাররা। শহীদ আসাদের 52তম মৃত্যুবার্ষিকী আজ। এই উপলক্ষে বুধবার সকালে ঢাকা মেডিকেলের সামনে শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন। ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে শহীদ আসাদের স্মৃতিচারণ করেন বিভিন্ন সংগঠনের কর্মীরা। 1969 সালের এই দিনে পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খান সরকারের বিরুদ্ধে গণ আন্দোলনকালে ঢাকা মেডিকেল কলেজের সামনের সড়কে পুলিশের গুলিতে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অকুতোভয় ছাত্রনেতা। সেই থেকে দিনটি শহীদ আসাদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বিজিবির অভিযানে বিভিন্ন সময় উদ্ধার হওয়া 535 কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। দুপুরে বিজিবির কক্সবাজার রিজিয়ন মাঠে মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মাদক পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন। এ সময় বিজিবির মহাপরিচালক মোহাম্মদ সাফিনুল ইসলাম, পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ সহ উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। যেমন জঙ্গি যেমন আমরা কন্ট্রোল করতে পেরেছি, আমরা এই জায়গাটিতেও আমাদের সফল হতেই হবে, না হলে যেই দুর্বার গতিতে দেশ এগিয়ে যাচ্ছে সেই জায়গায় প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। সন্ধ্যা সংবাদে নিচ্ছে আরো একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে 13টি খাল হতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সীমানা খুঁটি দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বুধবার বাড্ডার সতীভোলা খাল ও কড্ডা খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় ডিএনসিসি মেয়র বলেন, ঢাকার খালগুলোতে সীমানা নির্ধারণ করে দিতে ঢাকা জেলা প্রশাসনকে বলা হয়েছে। সুনামগঞ্জে পৃথক 35 মামলায় 49 শিশুকে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছেন আদালত। আজ দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এই রায় দেন। ট্রাইব্যুনালের সরকারি কৌশলী অ্যাডভোকেট নান্টু রায় জানান, নানা অভিযোগে পৃথক 35টি মামলায় আসামি ছিল 49 শিশু। নিয়ম অনুযায়ী এসব মামলায় রায়ে তাদের প্রত্যেকের সাজা হওয়ার কথা, কিন্তু এই শিশুদের সুস্থ ও স্বাভাবিক জীবন নিশ্চিতের লক্ষ্যে সকল মামলা নিষ্পত্তির আদেশ দিয়েছেন আদালত। এইসব শিশু এখন নিজ বাড়িতে তাদের মা বাবার জিম্মায় থাকবে। এবার এফার্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। বৈশ্বিক মহামারী করোনার মধ্যেও দেশের অর্থনীতির চালকসমূহের গতি সন্তোষজনক রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। জাতীয় সংসদে বাজেট 2020-21 প্রথম প্রান্তিক বাস্তবায়নে অগ্রগতি ও আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করে এ মন্তব্য করেন অর্থমন্ত্রী। চলতি অর্থবর্ষের প্রথম প্রান্তিকে প্রবাস আয়, বৈদেশিক মুদ্রা রিজার্ভ, ব্যাপক মুদ্রা সরবরাহ, মূল্যস্ফীতি সহ অন্যান্য মৌলিক সামষ্টিক অর্থনৈতিক চলকসমূহের অবস্থান বেশ সন্তোষজনক, যা ছিল এশিয়ার মধ্যে সর্বোচ্চ। কোভিড-19 মহামারীজনিত বৈশ্বিক বিপর্যয়ের কারণে বাংলাদেশের উচ্চ প্রবৃদ্ধি অর্জনের ধারা কিছুটা শ্লথ হয়েছে। ময়মনসিংহের জাইন সিদ্দিকী প্রথম বাংলাদেশি যিনি আমেরিকান হিসেবে নিয়োগ পাচ্ছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের হোয়াইট হাউস প্রশাসনে। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার মাদারীনগর গ্রামে। যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে তার নিয়োগ পাওয়ার খবরে খুশির জোয়ারে ভাসছে তার গ্রামের মানুষ ও স্বজনরা। সৈয়দ নোমানের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের হোয়াইট হাউস প্রশাসনে ডেপুটি চিফ অফ স্টাফের সিনিয়র অ্যাডভাইজার পদে নাম ঘোষণা করা হয়েছে বাংলাদেশি জাইন সিদ্দিকীর। ময়মনসিংহের নান্দাইল উপজেলার মাদারীনগর গ্রামের চিকিৎসক মোস্তাক আহমেদ সিদ্দিকী ও হেলেনা সিদ্দিকী দম্পতির একমাত্র ছেলে জাইন সিদ্দিকী। 33 বছর আগে তারা পাড়ি জমান যুক্তরাষ্ট্রে, সেখানেই নাগরিকত্ব পেয়ে বসবাস করছেন। জাইনের জন্ম সেখানেই।
বাবা মার সাথে 2016 সালে গ্রামের বাড়িতে ঘুরে গেছেন জাইন। সুযোগ পেলেই দেশে আসেন। যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ পদে তার নিয়োগ পাওয়ার খবরে খুশির জোয়ারে ভাসছে তার গ্রামের মানুষ। আমরা পুরা এলাকাবাসী সবাইকে নিয়ে আমরা মিলাদ পড়েছি এবং কোরআন খতম পড়েছি। আমাদের চাচাতো ভাই এত বড় চাকরি পাইছে, গর্ব না দেশের। আনন্দ লাগে না। জাইন সিদ্দিকীর বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। গেল বছর কামলা হ্যারিসের ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্কের প্রস্তুতি টিমের সদস্য ছিলেন তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল এখনকার সংবাদ আয়োজন। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।